এই বিশাল পৃথিবীতে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে। তার মধ্যে কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই, শুধু ভয় আছে। আজ আপনাদের এমনই এক ঘটনার কথা বলতে যাচ্ছি, একটি ঘটনা যা গঙ্গার ধারে জন্ম নিয়েছিল আর বহু মানুষের জীবনে চিরকালের মতো ছাপ রেখে গেছে। আবার লোডশেডিং হয়ে গেল। হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে সমরবাবু ধীরে ধীরে রাস্তা ধরে এগোতে লাগলেন। চারদিকে যেন জমাট বাঁধা অন্ধকার, তার ওপর আজ অমাবস্যা। রাস্তায় কোনো লোকজন নেই। ঘড়িতে তখন প্রায় রাত 11টা। বয়স হয়েছে, শরীরও আর আগের মতো সায় দেয় না। তাই রাস্তার পাশে থাকা বটগাছের বেদির ওপর বসে পড়লেন তিনি। ঠিক তখনই একটা শব্দ, একটা ছোট শিশুর কান্নার শব্দ। সমরবাবু থমকে গেলেন। এত রাতে এই জায়গায় শিশুর কান্না? চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। হঠাৎ কান্নার শব্দ থেমে গেল। তিনি আবার বসতে যাচ্ছিলেন, ঠিক তখনই কান্নাটা আরও জোরে শুরু হলো। অজান্তেই তিনি বটগাছের দিকে তাকালেন, আর তখনই গাছের ডালে তিনি দেখলেন একজন মহিলা, তার কোলে একটি ছোট শিশু। সমরবাবু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। শোনা যায় পরদিন সকালে কয়েকজন লোক তাকে ওই বটগাছতলার কাছ থেকেই উদ্ধার করেছিলেন। পরে তিনি যা বলেছিলেন তা শুনে অনেকেই মনে করেছিলেন ওগুলো নেহাতি জ্বরের ঘোরে বলা কথা। সমরবাবু নাকি বলেছেন গভীর রাতে তিনি গাছের ডালে এক মহিলাকে বসে থাকতে দেখেছিলেন। তার কোলে ছিল একটি ছোট শিশু। এই ঘটনাটা আজ থেকে প্রায় 5 বছর আগেকার। আমার নাম সুবীর। আমার বাড়ি বাঁধের ওপারে, পাশেই গঙ্গা। পড়াশোনা খুব বেশি দূর এগোয়নি। বাবার একটা ছোট নৌকা ছিল, এখন সেটাই নিয়ে আমি গঙ্গায় মাছ ধরতে যাই। বাবার মৃত্যু হয়েছে প্রায় 2 বছর হলো। ঘরে মা, একটা ছোট ভাই আর এক দিদি। ফলে সংসারের সব দায়িত্ব এখন আমার কাঁধেই। আমার বন্ধু কানাই ছোটবেলা থেকেই আমার সবচেয়ে কাছের বন্ধু। ওর বাড়ি আমার বাড়ি থেকে 2-3 ঘর পরেই। কানাই ভীষণ সাহসী ছেলে। ভয় কি জিনিস সে জানেই না। কতবার যে গভীর রাতে একা একা শ্মশানে ঘুরে এসেছে, গঙ্গায় নৌকা নিয়ে মাছ ধরতে গেছে, তার ইয়ত্তা নেই। ওকে জিজ্ঞেস করলে বলে ভূত নাকি ওর বন্ধু। যাই হোক, আমি ওর মতো অতটা সাহসী নই, আবার একেবারে ভীতুও নই। এবার যে ঘটনার কথা বলবো তারপর থেকেই আমার জীবনের অনেক কিছু বদলে যায়। আমাদের বাড়ির পেছন দিকটা একেবারে খোলা জায়গা। একটু দূরেই একটা খাল, যেটা গিয়ে গঙ্গায় মিশেছে। ভাটার সময় আমরা নৌকাগুলো ওই খালের মধ্যেই বেঁধে রাখি। বর্ষাকালে গঙ্গায় জল বাড়লে বিপদ আরও বাড়ে, তখন নৌকা আরও দূরে নিয়ে গিয়ে রাখতে হয়। একবার বর্ষাকালে টানা 2 দিন বৃষ্টি হচ্ছিল, চারদিকে শুধু জল আর জল। আমাদের ঘরেও জল ঢুকে পড়েছে। আরও একটু বৃষ্টি হলেই পুরো ঘর ডুবে যাবে। আমি মাকে বললাম, মা, আর একটু জল বাড়লে বাঁধের ওপর উঠতে হবে। শুনলাম অনেকেই নাকি ওখানে গিয়ে উঠেছে। মা চিন্তায় পড়ে বললেন, আর কি করব, কিছুই বুঝতে পারছি না। মা আমাকে বললেন আমি যেন ছোট ভাই পিট্টুকে নিয়ে আগে যাই। তিনি আর দিদি জিনিসপত্র নিয়ে আসছেন। এমন সময় কানাই এসে হাজির। বলল, কিরে সুবীর, তোরা এখনও বাঁধে যাসনি? আমরা তো কাল থেকেই উঠেছি। রেডিওতে বলছে বৃষ্টি আরও বাড়বে। তাই আমি আর পিট্টুকে নিয়ে রওনা দিলাম। আমাদের বাড়ি বাঁধের একেবারে কাছেই, মাছজীবী পাড়ার এলাকা, তাই এই কষ্ট আমাদের চেনা। কাদা আর জল পেরিয়ে বাঁধের ওপর উঠলাম। সরকার দেওয়া একটা তাঁবু টাঙিয়ে মোটামুটি থাকার ব্যবস্থা হলো। এর মধ্যে শোনা গেল ভরা গঙ্গায় ইলিশ খুব উঠছে। ইলিশের লোভ সামলানো মুশকিল। এই সময়ে কিছু ধরতে পারলে হাতেও 2 পয়সা আসে। আমি কানাইকে বললাম, আও, রাজি হয়ে গেল। ঠিক হলো, ভোর 3টের সময় গিয়ে জাল ফেলব। পরদিন ভোরের আগে উঠে
কানাইকে ডাকতে গেলাম। নৌকাগুলো খাল থেকে একটু দূরে বাঁধা ছিল। ডাকতেই কানাই তাড়াতাড়ি উঠে পড়ল। চারদিক নিস্তব্ধ। দুজন জাল নিয়ে বেরোলাম। যাওয়ার সময় মাকে বলে গেলাম। পথে কানাই একটা বিড়ি ধরালো। হালকা ঠান্ডা হাওয়ায় শরীর জুড়োচ্ছিল। হঠাৎ কানাই বলল, রে সুবীর, চাপ আসছে, একবার যেতে হবে। আমি বললাম, এখন কোথায় যাবি? ওই খালের ধারে যাচ্ছি, তুই একটু ওপরে দাঁড়া। কানাই চলে গেল। আমি খালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমার চোখ পড়ল খালের জলে ভেসে আসা পানা কচুরির দিকে। ভুল দেখছি ভেবে চোখ কচলে আবার তাকালাম। আর তখন যা দেখলাম, আমার শরীর যেন পাথর হয়ে গেল। পানা কচুরির ওপর ভেসে আসছে একটা ছোট শিশু। হাত পা নেড়ে যেন কারো সঙ্গে খেলছে। প্রথমে ভাবলাম বোধহয় কোনো শিশুর পড়ে যাওয়া, কিন্তু এত রাতে আর ডুবে যাচ্ছে না কেন? তারপর দেখলাম শিশুটির পাশে একটা মহিলা, যেন সাদা কুয়াশার মধ্যে মিশে আছে। সে এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। ফাটা চামড়া, আগুনের মতো জ্বল জ্বল করা চোখ। ঠিক তখন কানাই চিৎকার করে ডাকল, কিরে সুবীর, কোথায় আছিস? আমি কথা বলতে পারলাম না। ততক্ষণে দেখি ওই শিশু আর মহিলা স্রোতের উল্টো দিকে, যেখানে কানাই ছিল সেদিকেই যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, কানাই, পেছনে তাকাবি না, এখনই দৌড়ে পালা। আমি নিজেই দৌড়ে বাড়ি পৌঁছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছিল। তখন শরীর ভেঙে ভয়ানক জ্বর। কানাই পাশে বসে সব দেখছিল। জ্ঞান ফিরতেই সে বারবার জিজ্ঞেস করছিল, ওখানে ঠিক কি হয়েছিল? আমি ধীরে ধীরে মা আর দিদিকেও সব খুলে বললাম। তখন পাশেই পাড়ার অনেক বয়স্ক মানুষজন জড়ো হয়েছিল। সেই জ্বর কাটতে আমার প্রায় 1 সপ্তাহ লেগে গিয়েছিল। মা তখন পাড়া থেকেই এক ওঝাকে ডেকে এনেছিল। আমাকে দেখে সে বলেছিল, আমার ওপর নাকি ওই প্রেতাত্মার দৃষ্টি পড়েছে। সে আমাকে একটা তাবিজ দিয়েছিল। মাকে বলেছিল, মঙ্গলবার দিন স্নান করে যেন সেই তাবিজটা আমাকে পরিয়ে দেয়, তাতে নাকি প্রেতের নজর কেটে যাবে। এই ঘটনাটাও আজ প্রায় 2 বছর আগের কথা। এখন আমরা আবার নিজের বাড়িতেই থাকি। সেই সময় অনেকদিন বাঁধের ওপর থাকতে হয়েছিল। দিদির গত বছর বিয়ে হয়ে গেছে। ভাই এখন ক্লাস 7-এ উঠেছে। এরপর বহুবারই কানাইয়ের সঙ্গে রাতে গঙ্গায় মাছ ধরতে গেছি, কিন্তু তেমন কোনো অঘটন আর ঘটেনি। একদিন সন্ধ্যাবেলা আমরা 3 জন, আমি, মা আর ভাই, ঘরে বসে চা মুড়ি খাচ্ছিলাম। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। আমি জিজ্ঞেস করলাম, কে? বাইরে থেকে ভেসে এলো, আমি, কানাই। দরজা খুলতেই দেখি কানাই ঘরে ঢুকেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। মুখ ফ্যাকাসে, চোখে ভয়। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে কানাই? এখানে একটা কথা বলে নেওয়া ভালো, কানাইয়ের বিয়ে হয়েছে মাত্র 6-7 মাস হলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওর বউয়ের বা বাবা মায়ের শরীর খারাপ হয়েছে, কিন্তু আমার প্রশ্নের উত্তরে কানাই যা বলল তা শুনে মাথার ওপর দিয়ে যেন সব কিছু ঘুরে গেল। আমি আবার বললাম, ভালো করে বল, কি হয়েছে? তখন কানাই বলতে শুরু করল। সেদিন বিকেলে সে বাজারে গিয়েছিল। সেখান থেকে কিছু মাছ কিনে এনেছিল। বাড়ি ফিরে বউকে বলেছিল মাছগুলো একটু কেটে রাখতে। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। কানাইয়ের বউ বাড়ির পেছনে গিয়ে বটি বসিয়ে মাছ কাটতে শুরু করেছিল। কানাই ঘরে বসে মায়ের বানানো চা খাচ্ছিল, বাবা মায়ের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় বাড়ির সামনে একটা কুকুর এসে কেউ কেউ করে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর কানাইয়ের মনে পড়ল, বউ তো এখনো মাছ কাটছে। সে তখন পেছনে গিয়ে ডাকল, মাছ কাটা হয়েছে? কোনো উত্তর পেল না। তখন সে উঠে রান্নাঘরের সামনে গিয়ে যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সদ্য কাটা কাঁচা মাছগুলো সে নিজেই হাত দিয়ে তুলে কচকচ করে চিবিয়ে খাচ্ছে। কানাই কয়েক মুহূর্ত বুঝতেই পারল না কি করবে। ঠিক তখনই
সে বউকে কিছু বলতে যেতেই তার বউ অচেনা খোনা গলায় বলে উঠল, আমাকে আর একটু মাছ এনে দে, অনেক দিন কিছু খাইনি। এই সব শুনে আমার মা কানাইকে বললেন, যা তাড়াতাড়ি কালু ওঝাকে ডেকে আন। কানাই হন্তদন্ত হয়ে কালু ওঝাকে আনতে গেল। ততক্ষণে পাড়ার সব লোক কানাইয়ের বাড়ির উঠোনে ভিড় করে গেছে। কানাই তার বউকে উঠোনের মাঝখানে একখানা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। ওর চুলগুলো এলোমেলো, মুখে তখনও মাছের রক্ত লেগে। সে চিৎকার করে আরও কাঁচা মাছ চাইছিল। আমাকে আর একটু মাছ এনে দে, অনেক দিন কিছু খাইনি। কিছুক্ষণ পর কালু ওঝা এসে সব দেখে বলল, এই অপদেবতা তার সাধ্যের বাইরে। যে আত্মা ভর করেছে সে ভীষণ শক্তিশালী। উপায় বলতে গিয়ে কালু ওঝা জানালো, পাশের পাড়ায় ভবানী বলে এক বয়স্ক লোক থাকেন। তিনি কালীপূজার সাধক, তন্ত্রমন্ত্র জানেন, হয়তো তিনিই কিছু করতে পারবেন। কানাই ছুটল ভবানী ঠাকুরের খোঁজে। বেশি খুঁজতে হলো না। সব শুনে ভবানী ঠাকুর শুধু বললেন, তুই যা, আমি আসছি। কিছুক্ষণ পর তিনি কানাইয়ের বাড়িতে এসে হাজির হলেন। হাতে একটি ত্রিশূল, কপালে রক্তের টিপ। তাকে দেখা মাত্রই কানাইয়ের বউ এমন চিৎকার শুরু করল যে সবাই ভয়ে পিছিয়ে গেল। ভবানী ঠাকুর তখন তার ঝুলি থেকে একটি জবা ফুল আর কিছু সামগ্রী বের করে সামনে রাখলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, তুই কে? উত্তরে কানাইয়ের বউ অকথ্য গালিগালাজ শুরু করল। ভবানী ঠাকুর আবার বললেন, তুই কে? এবার তিনি জবা ফুল আর অন্য দ্রব্যগুলো ছুঁড়ে মারলেন। তারপর হাতে ধরা ত্রিশূল মাটিতে সজোরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আকাশ ফাটানো এক চিৎকার, এক ভয়ঙ্কর কণ্ঠ চেঁচিয়ে উঠল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ভবানী ঠাকুর জিজ্ঞেস করলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? সেই কণ্ঠ বলল, তার নাম পুষ্প। কয়েকদিন আগে গঙ্গার ঘাটের কাছে এক গাছে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। তার আত্মা শান্তি পায়নি। সে ঘুরে বেড়াচ্ছিল একটা শরীরের খোঁজে। সন্ধেবেলা মাছ কাটতে দেখে সে কানাইয়ের বউয়ের শরীরে ঢুকে পড়ে। ভবানী ঠাকুর আদেশ দিলেন, এখনই এই শরীর ছেড়ে বেরিয়ে যা। প্রথমে সে মানতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত ত্রিশূলের ভয়ে রাজি হল। বলল, সে অনেক দূরে চলে যাবে, আর কোনো মানুষের শরীরে ঢোকার চেষ্টা করবে না। এই কথা বলেই এক বিকট চিৎকার করে কানাইয়ের বউ অজ্ঞান হয়ে পড়ল। অনেকক্ষণ জল দেওয়ার পর জ্ঞান ফিরলে দেখা গেল সে আবার সম্পূর্ণ স্বাভাবিক। সবাই ধীরে ধীরে বাড়ি ফিরে গেল। ভবানী ঠাকুর যাওয়ার সময় কানাইয়ের বউকে একটি তাবিজ দিলেন। বললেন, সব সময় যেন সেটি হাতে বাঁধা থাকে। এই ঘটনাগুলো থেকেই বোঝা যায়, এই পৃথিবীতে যেমন ভগবান আছেন, তেমনি কিছু দুষ্ট আত্মাও আছে। কিন্তু ভগবান সর্বদাই শক্তিশালী, আর সেই শক্তির কাছেই এই দুষ্ট আত্মারা শেষ পর্যন্ত সব সময় পরাজিত হয়।